মধ্যরাতের বিপর্যয়, সেই বিপর্যয়ের খবরেই আসি শুরুতে। রাতে গার্ডেন রিচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল আর মারা গেলেন 2 জন। এখনো আটকে বেশ কয়েকজন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কেন এত বড় বিপর্যয়? উঠছে একাধিক প্রশ্ন। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন যে নির্মাতা অর্থাৎ প্রমোটারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু এবার পুলিশ তৎপর হয়েছে এই প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। উদ্ধার কার্য শেষ হয়ে যাওয়ার পরেই কলকাতা পুরসভা কিংবা এই ঘটনায় যার পরিবার নিহত হয়েছে সে পরিবারের কোনো সদস্যের অভিযোগের ভিত্তিতে ওই প্রমোটারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করতে চলেছে গার্ডেন রিচ থানার পুলিশ। ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে এবং প্রাথমিকভাবে পুলিশ মূলত দেখার চেষ্টা করছে যে গাফিলতিটা ঠিক কোথায়, এবং সেই গাফিলতির তদন্তেই যে এই যেখানে নির্মাণ হচ্ছিল সেই নির্মাণের ক্ষেত্রে পুরসভার ছাড়পত্র ছিল কিনা, বিল্ডিংয়ের যে স্ট্রাকচারাল ডিজাইনের কোনো অনুমোদন ছিল কিনা, এই সম্পর্কিত বিষয় কিন্তু তারা তদন্ত করে দেখছে। ইতিমধ্যেই প্রাথমিকভাবে খোদ মেয়র বলেছেন যে এই নির্মাণটি অবৈধ ছিল। তাই সেই অবৈধ থাকা সত্ত্বেও কী করে নির্মাণ হচ্ছিল, কোন কোন ক্ষেত্রে তাকে অনুমোদন দেওয়া হয়েছিল বা অনুমোদন দেওয়া হয়নি, সেই বিষয়গুলি এবার তদন্তের আওতায়। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। বিল্ডিং বিপর্যয়ে গুরুতর জখমদের SSKM-এ ভর্তি করা হয়। আর তাদের অবস্থা কেমন, এই মুহূর্তে কি পরিস্থিতি, জানাবেন আমাদের প্রতিনিধি আজিজ। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ায় বহু মানুষ জখম হয়েছেন, 2 জনের মৃত্যু হয়েছে এবং ভোর রাতে 5 জনকে SSKM হাসপাতালে ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়েছিল, যাদের মধ্যে একজন অত্যন্ত সংকটজনক অবস্থায় ছিলেন এবং তার পরবর্তীতে আরও 2 জনকে অতি সংকটজনক অবস্থায় SSKM হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। এবং এখন হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সেই 3 জনকে অত্যন্ত সংকটজনক অবস্থায় এখানে চিকিৎসা করা হচ্ছে, কিন্তু বাকি যে 4 জন ছিল অর্থাৎ মোট 7 জন যাদেরকে SSKM হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে 4 জনকে প্রাথমিক এবং আনুষঙ্গিক চিকিৎসা করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তাদেরকে SSKM হাসপাতালে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রেখেছে চিকিৎসকেরা। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। 23 আসনের প্রার্থী বাছাইয়ে আজ বিজেপির বৈঠক দিল্লিতে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক সুকান্ত শুভেন্দুর। এই 23 আসনের প্রার্থী বাছাইয়ে আজ বিজেপির বৈঠক দিল্লিতে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক সুকান্ত শুভেন্দুর। কি আপডেট জানাবেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। প্রার্থী তালিকা প্রকাশ করে জেলায় জেলায় জোরদার প্রচার চালাচ্ছেন তৃণমূলের প্রার্থীরা, কিন্তু এ রাজ্যে বিজেপির এখনও অন্তত 23টা আসনে প্রার্থী তালিকা ঘোষণাই হয়নি। তাই সেই প্রার্থীদের নাম চূড়ান্ত করতে আজ দিল্লিতে জরুরি তলব রাজ্য বিজেপির নেতাদের। গতকালই দিল্লি গিয়ে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর আজ সকালে দিল্লি গেলেন সুকান্ত মজুমদার। দিল্লির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে এই 23টা আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। একাধিক উল্লেখযোগ্য আসন রয়েছে যেখানে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি বিজেপি নেতৃত্ব। দার্জিলিং, আসানসোল, ব্যারাকপুর সহ একাধিক আসনে কারা প্রার্থী হচ্ছেন সেদিকে নজর রয়েছে রাজ্য রাজনীতির কারবারিদের। আশা করা হচ্ছে আজকের এই বৈঠকের পর দ্রুত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দিল্লির কেন্দ্রীয় বিজেপি নেতারা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। প্রার্থীদের নাম ঘোষণা করতে ঠিক যেরকম ভাবে বিজেপি তৈরি রয়েছে, প্রস্তুত রয়েছে, বৈঠক চলছে, ঠিক একই রকম ভাবে বাংলায় জোটে জট। তাই মতবিরোধ কাটাতে আজ আলোচনায় CPM CPI। এদিকে CPM ISF আসন সমঝোতায় মধ্যস্থতায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জোটে জট কেটেও যেন কাটছে না। কংগ্রেস, ISF আর বামেদের মধ্যে জোটটা হবে কি না তা নিয়ে বারংবার আলোচনা চললেও CPIM-এর তরফ থেকে RSP, ফরওয়ার্ড ব্লক এবং CPI-এর হাত থেকে একটা করে আসন চাওয়া হয়েছে। প্রত্যেক শরিকই সেই আসন তারা ছাড়তে নারাজ। তার কারণ তাদের বক্তব্য দীর্ঘদিনের ওই আসনগুলিতে তারা লড়াই করছেন। আবার ISF-এর সঙ্গে কথা বলতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে CPIM দায়িত্ব দিয়েছে। ফলে সেই জায়গা থেকে আদৌ জট কাটবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও CPIM নেতৃত্ব তারা আশাবাদী 2021-এর মতো আবারও সংযুক্ত মোর্চা এ রাজ্যে তৃণমূল বিজেপি বিরোধী লড়াইয়ের কাজটা করবে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।
বানারহাটে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ, ব্যাহত যান চলাচল। এই মুহূর্তের কি পরিস্থিতি জানাবেন রনি চৌধুরী, আমাদের প্রতিনিধি। পানীয় জলের দাবিতে ফের রাস্তা অবরোধে সামিল হলেন বানারহাট এলাকার বাসিন্দারা। বানারহাটে এলআরপি মোড় এলাকার বাসিন্দারা সকাল 7টা থেকে জাতীয় সড়ক অবরোধে সামিল হন। ঘরের পানীয় জলের যে সমস্ত বাসনপত্র নিয়েছে সেগুলো নিয়েই কিন্তু তারা রাস্তা অবরোধে সামিল হন। তাদের অভিযোগ, প্রায় 2 বছরের বেশি সময় ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। প্রতিবার নির্বাচনের আগেই কিন্তু এলাকার নেতারা প্রতিশ্রুতি দেন পানীয় জলের সমস্যার সমাধান করা হবে, কিন্তু বাস্তবে সেই পানীয় জলের সমস্যার সমাধান হয় না। ভোট আসে, ভোট যায়, তবে সমস্যার সমাধান হয় না। আর সেই কারণেই এবার লোকসভা ভোটের মুখে ফের আন্দোলনে সামিল হলেন বানারহাট এলাকার বাসিন্দারা। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। তারা আন্দোলনকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। তারপর তাদের আশ্বাস দেওয়া হয় দ্রুত এই পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। এরপরেই তুলে নেওয়া হয় অবরোধ। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছে, যদি দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করা না হয় তাহলে তারা ভোট বয়কটের পথেও যেতে পারে। তবে এই পানীয় জলের সমস্যা কতদিনে মিটবে, এটাই এখন বড় প্রশ্ন। ডুয়ার্সের বানারহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।